হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। আফতাব অস্থির, অধীর। গলবিলটা কেমন ফ্যাসফ্যাস করছে দুশ্চিন্তায়। মস্তকের সমগ্র কোষ যেন স্বীয় জায়গায় থমকেছে। ঘামছে বয়স্কগতর। বাড়ি ফেরা থেকে একদণ্ড শান্তিতে বসতে পারছেন না। ভেতরটাই কেমন করছে। ক্ষণ বাদে বাদে মুচড়ে উঠছে বাপাস। দুহাত পেছনে বেঁধে সমানে পায়চারি করছেন তিনি। পায়ের গতি দিশাহীন, ব্যক্তিক। রুবায়দা অনেকক্ষণ যাবৎ খেয়াল করলেন ওনাকে। চিন্তিত কণ্ঠে শুধালেন, তোমার কিছু হয়েছে? আফতাব থামলেন। স্ত্রীর পানে চাইলেন নিভে যাওয়া অক্ষিপ্ত, নিচু করে বললেন, না। তাহলে এরকম করছো কেন? এসে থেকে দেখছি একটু শান্ত হয়ে বসছও না। আফতাব থমথমে উত্তর দিলেন, আমায় একটু একা থাকতে দেবে? কেন, কি? প্লিজ রুবা। ভদ্রমহিলা দ্বিতীয় প্রশ্ন করলেন না ফের। মনের মধ্যে ওঠা সকল প্রশ্ন চেপে চুপচাপ বেরিয়ে গেলেন। আফতাব দীর্ঘশ্বাস ফেললেন। গিয়ে বসলেন রকিং চেয়ারে। পেছনে মাথা এলিয়ে আগে পিছে দুললেন কিছু সময়। চোখের পাতা এক করতেই কিছু সুন্দর চিত্রপট ভেসে উঠল সামনে। সাদা তোয়ালে পেঁচানো একটা ফুটফুটে, নাদুস নুদুস, শ্যামবর্ণের বাচ্চাকে কোলে নেওয়া, বুকের সাথে মিশিয়ে ধরা। তাকে হাত ধরে হাঁটতে শেখানো, বাবা বাবা ডাকতে শেখানো, সব কিছু স্পষ্ট হয়ে উঠল মানস্পটে। আফতাব তড়িৎ বেগে চোখ মেললেন। হৃৎপিণ্ড কেমন বিবশ হয়ে গেল। চঞ্চু ভেঙে এলো প্রচণ্ড কান্নায়। কার্নিশ বেয়ে জল ছুল চেয়ারের কোমল ফোম। ধূসর ওনার একমাত্র সন্তান। রুবায়দা আর তার ঘর আলো করে আসা হীরের প্রদীপ। তার বড় আদরের, ভীষণ ভালোবাসার। কিন্তু এই ভালোবাসা সারা জীবন অপ্রকাশিতই থেকে গেল। বড় হওয়ার পর যা কোনো দিন ছেলেটাকে বোঝাতে পারেননি তিনি। না পেরেছেন মুখ ফুটে বলতে। ছেলেটা আজ যা কিছু হয়েছে নিজের চেষ্টায়। সুবুদ্ধগে। ভালো বাবা হিসেবে তিনি এতটাই বিফল যে কখনো ওর কাঁধে হাত রেখে আশ্বাস দিতে পারেননি। ভরসা দিয়ে বলেননি আমি পাশে আছি। কখনো জিজ্ঞেস করেননি তুই কি চাস? বাবাকে বল, বাবা আছি তো। ভাইজান যা সিদ্ধান্ত নিয়েছেন চোখ বুজে মেনে নিয়েছেন। যদিও তার সিদ্ধান্তে ধূসরের খারাপ কখনো হয়নি। কিন্তু আজ কি করবেন তিনি? ছেলেটা এই প্রথম কাউকে ভালোবাসে। ধূসর মারপিট করুক, রাজনীতি করুক, অবাধ্য হোক, যাই করে থাকুক না কেন, কোনো দিন কোনো মেয়েটি তো নোংরা কথা শুনতে হয়নি ওর নামে। সেই ছেলে পিউকে চায়। ওই চাওয়ার মাত্রা কতটা প্রগা হতে পারে ধারণা আছে তার। সব বুঝে শুনেও কি করে বলবেন সরে এসো পিউয়ের থেকে? ভুলে যাও ওকে। ভুলে যাও সবকিছু। না না, এত নিষ্ঠুর পিতা হওয়া অসম্ভব। ধূসরের উপর এমনিতেই ওনার অন্যায়ের শেষ নেই। আবার এমন একটা পাপ কি করে করবেন? সবচেয়ে বড় কথা, ছোট্ট পিউটাও যে ওকে চায়। বিগত বছরগুলোয় ধূসরের প্রতি মেয়েটির পা গলামো আজ প্রমাণ হয়ে দাঁড়াচ্ছে শেষবের। এত কিছুর জেনে কি করে বাধা হবেন ওদের মাঝে? আফতাব পরাস্ত ব্যথিত চোখে মেঝের দিক চাইলেন। পরপর চকিতে তাকালেন আবার। বাধা হতে হবে। থামাতে হবে ওদের। না হলে যে সংসার ভেসে যাবে। ভাইজান ধূসরকে পছন্দ করলেও তার রাজনীতি চোখের বালি। যেই কারণে পুষ্পকে একরকম দায়সারা, মনের বিরুদ্ধে গিয়ে ইকবালের হাতে তুলে দিয়েছেন, সেই পুনরাবৃত্তি তিনি চান না। আবার একবার ধূসর দারাক তার প্রতিপক্ষ হয়ে বেআদবি করুক, হোক এক দফা অশান্তির সৃষ্টি, তাও না। শেষে ভাইজান যদি রাগে পরিবার ভাগ করতে চান, যদি সম্পর্কচ্ছেদ করেন, ভেবেই আতকে ওঠেন আফতাব। ছেলের কষ্ট যেমন তার সহ্য হবে না, তেমন ভাইজান কষ্ট পাবে এমন কিছুও করতে পারবেন না তিনি। সে মানুষটা না থাকলে আজ কোথায় থাকত সে? কোথায় থাকত তার রুবা? এত বড় লিন ভাইজানের, এত স্নেহ, এত ভালোবাসা। অন্তর্দ্বন্দ্ব আর মারাত্মক দোটানার প্রকোপে আফতাবের বুকে ব্যথা উঠল। প্রচণ্ড হাঁসফাঁস করলেন বসে বসে। সেই সময় নিচ থেকে ধূসরের কণ্ঠ পাওয়া যায়। বাড়িতে এসেছে সে। মায়ের কাছে কফি চাইছে। সিঁড়িতে তার দাপুটে পদচারণ শুনে আফতাব চোখ মুছলেন। বুকে পাথর চেপে শক্ত করলেন মুখ বিবর। ধূসর। কক্ষে ঢুকতে গিয়ে থামল সে। ডাক শুনে পেছন ফিরল। জি।
আফতাব মায়া মায়া নেত্রে ছেলের শ্যামলা মুখ দেখলেন। এখন ওকে কিভাবে বলবেন ওসব? বুকটা ছিঁড়ে যাবে না তার? কিছু বলবে? ভদ্রলোক নড়ে উঠলেন। হু, হ্যাঁ। একবার রুমে এসো, কথা আছে। ধূসর শ্রান্ত কণ্ঠে বলল। খুব ক্লান্ত লাগছে আব্বু। সারাদিন রোদের মধ্যে ঘুরেছি তো মাথা ব্যথা করছে। ফ্রেশ হয়ে আসি। মমতায় হৃদয় ভেঙে চুরে গেল আফতাবের। সন্তানের এমন ক্লান্ত মুখ আর নরম কণ্ঠ শুনে স্নেহ দুলে ওঠে মনে। এরপর আর অমন অপ্রিয় বাক্যগুলো উচ্চারণ করার সাহস হল না। বললেন, আজ তাহলে থাক, কাল শুনো। আচ্ছা। ধূসর কামরায় ঢুকে গেল। তখনও আফতাব অনিমেষ চেয়ে রইলেন। ওই কাল আর ওনার আসেনি। বারবার চেয়েও কিচ্ছু বলতে পারেননি। ধূসরের এত ছোটাছুটি, কাজের প্রতি একাগ্রতা শেষে অবিশ্রান্ত মুখমণ্ডল দেখে প্রতিবার পিছিয়ে এসছেন। জীবের ডগায় এনেও গিলে ফেলেছেন সব। ইকবালদের বাড়িতে গিয়ে কথাবার্তা সেরে এলেন আমজাদ। মেয়েকে উঠিয়ে দেওয়ার তারিখ পাকাপোক্ত করে এসেছেন। এই তো আগামী মাসের শুরুতেই একটা ঘরোয়া আয়োজন করে পুষ্পকে শ্বশুর বাড়ি পাঠাবেন বলে ঠিক হল। মেয়েটা ভীষণ অসুস্থ। বলতে গেলে সারাদিন না খেয়ে থাকে। জল খেলেও বেসিনে ঢালে। প্রচণ্ড দুর্বল। ইকবালের এ নিয়ে উদ্বিগ্নতার সীমা নেই। সে মাইলাভকে মাথায় রাখলে সুস্থ হবে না বুকে রাখলে সুস্থ হবে তাই নিয়ে দিশেহারা। পুষ্পর শুষ্ক মুখটা দেখছে যতবার, বক্ষ চিরে দীর্ঘশ্বাস বের হয় ততবার। সারাদিন বিছানায় নেতিয়ে থাকা ওকে দেখতে একটুও ভালো লাগে না তার। এত অসুস্থ হবে বাচ্চা, গাচ্চার কথা ভাবতই না। ইকবালের কিচ্ছু ভালো লাগে না আজকাল। তার হাসিটাসি খুব বেশি আসে না। সারাক্ষণ পুষ্পর চিন্তায় মস্তিষ্ক ঝাঁপাতে থাকে। মিনা, মমতাহিনা, এমনকি পুষ্প তাকে বোঝাচ্ছে এসময় এরকম হয়। কটা মাস গেলেই ঠিক হয়ে যাবে। তবুও মন মানে না ইকবালের। সে প্রতিদিন গুনতে বসে, আর কমাস পর বাবুটা আসবে। কবে এমন করুণ নিদারুণ অবস্থা থেকে মুক্তি পাবে তার মাইলাভ। বাবাকে দুহাত ভরে মিষ্টি নিয়ে ঢুকতে দেখে মুখ শুকিয়ে গেল পিউয়ের। আজ দুপুর 2টায় ওর রেজাল্ট দেবে। অথচ বাবা মিষ্টি এনেছেন এই সকালবেলা। এখন যদি রেজাল্ট ভালো না হয়, পিউ কি করবে ভেবে পাচ্ছে না। চিন্তায় প্রাণ ওষ্ঠাগত। নাস্তাও খায়নি ঠিক করে। তার বুক কাঁপছে। হৃদপিণ্ডটা এপাশ হতে ওপাশে এসে ফুটবল খেলছে। জবা, সুমনা সবাই এত সান্ত্বনা দিচ্ছেন, বোঝাচ্ছেন ভালো হবে, কিন্তু এসব থামছে না। ভোরে মিনাকে ডাকতেও হয়নি। নিজেই ফজরে উঠে নামাজ পড়েছে পিউ। তসবিহু গুনছে একটু পর। বারবার দুহাত তুলে বলছে, আল্লাহ, জীবনে যদি একটাও ভালো কাজ করে থাকি, এর বিনিময় হলেও রেজাল্টটা যেন ভালো হয়। তার ভয়ে আরও প্রকট হয় ধূসর, ইকবাল, সাদিফ সবাই লাইন বেঁধে বাড়ি ঢুকলে। দুশ্চিন্তায় মাথা ভো ভো করে ঘুরতে থাকে। সবাই যেখানে হাসছে সেখানে তার চেহারা কাঠ। উতলা নয়নে বারবার ঘড়ি দেখছে ও। এতটা আতঙ্ক ওর নিজেকে নিয়ে নয়, ধূসর ভাইয়ের বিশ্বাস রাখতে পারল কি না সে নিয়ে। মানুষটার ওই বড় মুখ করে বলা কথাগুলো যতবার মনে পড়ে ততবার শ্বাসনালী আটকে আটকে আসে। আর যাই হোক, ওনাকে যেন ওর জন্যে ছোট না হতে হয়। পিউ ভুলেও নেটে রেজাল্ট চেক করতে গেল না, বরং ফোন বন্ধ করে রেখেছে। রেজাল্ট বের হলেই তানহা ফোন করবে। থাক তার চেয়ে। শেষমেশ প্রতীক্ষার প্রহর ফুরাল। রেজাল্ট দিয়েছে পিউয়ের। দীর্ঘদিনের পরিশ্রমের সুফল হিসেবে A+ পেয়েছে সে। তবে বাংলায় নম্বর কম পাওয়ায় গোল্ডেন জোটেনি। যা পেয়েছে তাতেই হৈ হৈ করছেন সকলে। আমজাদ গর্বের সঙ্গে বললেন, আমি জানতাম আমার মেয়ে ভালো রেজাল্ট করবে। ওই জন্যেই তো আগেভাগে মিষ্টি এনেছি। পিউ হাসে। চকচকে চোখে একবার সম্মুখে বসা ধূসরের পানে চায়। মানুষটা খুশি হয়েছেন কি না জানে না ও। হাসছেও তো না। রেজাল্ট সবার আগে বের করেছেন, কিন্তু একবার কিছু বলল না ওকে। খুশি হলে এত চুপচাপ কেন? পরিবারের সবাই হৃষ্ট, শুধু মিনা বেগমের এই রেজাল্টে চলল না। গোল্ডেন মিস হওয়ায় হাহুতাশ করছেন তিনি। হাঁটতে চলতে প্রলাপ করছেন। বারবার বলেছি পড়ো পিউ, পড়তে বসল কখন? পরীক্ষার আগে। অতগুলো বিষয় 2 মাসে পড়ে পারা যায়? বিদ্যাসাগর নাকি? এখন গেল তো গোল্ডেনটা ছুটে। নামাজ কালাম ঠিকঠাক পড়বে না। আল্লাহ খুশি হবেন কি করে? ওই জন্যেই ধরা খেয়েছে। জ্ঞান তো এক ফোঁটা নেই।
আছে শুধু সালমান খান কি করল, শাহরুখ খানের কি হলো এসব নিয়ে। পিউ দীর্ঘশ্বাস ফেল। এত ভালো রেজাল্ট করেও মায়ের মন মতো হল না। বিকেলে টেলিভিশন চলছিল বসার ঘরে, অথচ আফতাব পত্রিকা মেলে বসেছেন। তবে চোখ ধ্যান একটাও নেই সেখানে। কি যে লেখা আছে তাও জানেন না, শুধু আর চোখে দেখছেন ধূসর জুতো পরছে। আবার বের হবে? আজ তো কথাটা বলতে চেয়েছেন, বলা হবে না? পিউ চঞ্চল পায়ে নিচে নামতেই আফতাব তটস্থভাবে বসলেন। মেয়েটা ছোট, ভালো মন্দ বোঝে না, ওকে দূরে দূরে রাখতে হবে ধূসরের থেকে। ধূসরের পরিপাটি বেশভূষা দেখে রুবায়দা শুধালেন, কি রে, আবার বের হচ্ছিস নাকি? হ্যাঁ। ইকবাল শুধাল, কোথায় যাবি? আমিও যাই। হ্যাঁ আয়। সাদিফও আয়। সে উঠে বলল, একটু দাঁড়াও, টি শার্টটা পাল্টে আসি। আমজাদ বললেন, দলবল নিয়ে যাচ্ছটা কোথায়? মিষ্টি কিনতে। মিষ্টি তো তোর বড় আব্বু সকালেই এনেছেন। শেষ হয়নি। বড় আব্বু বাড়ির জন্য এনেছেন, বড় মা। আমি এলাকার জন্য আনতে যাচ্ছি। সকলে তাজ্জব হয়ে তাকালেন। মিনা অস্ফুট আওড়ালেন, এলাকার জন্যে? পিউ অবাক হয়েছে সবথেকে বেশি। সে যে দুপুর থেকে দ্বিধাদ্বন্দ্বে ছিল ধূসর ভাইয়ের খুশি নিয়ে। এই তো পেয়ে গেল উত্তরটা। ওর ভালো রেজাল্টের জন্য পুরো এলাকায় মিষ্টি বিলাবেন ধূসর ভাই। এর মানে উনি এত খুশি হয়েছেন? পিউয়ের চেহারার প্রতিটি কোণায় রোদ্দুর উকি মারল। কামিনী ফুলের মতো স্নিগ্ধ দুই ঠোঁট ভরে উঠল হাসিতে। সাদিফ তৈরি হয়ে নেমে এলো। সিঁড়ির মাঝপথে এসে থামল আবার। মনে করার ভঙ্গি করে বলল, ওসরি, চশমাটা আনিনি। একটু দাঁড়াও। তারপর আবার ছুটে গেল রুমে। পুষ্প আহ্লাদী স্বরে বলল, ভাইয়া, এটা কিন্তু পার্সিয়ালিটি হয়ে যাচ্ছে। আমি যখন A+ পেয়েছিলাম, এলাকায় কিন্তু মিষ্টি দেওয়া হয়নি। ধূসর বলল, তোর সময় আমি ছিলাম। সে নিভে গেল। ঠোঁট উল্টে বলল, তাও ঠিক। আফতাব বিড়বিড় করে বললেন, থাকলেও বিলাতো না কি? বদমাসটা তো পিউতে মজেছে। পারলে দেশবাসীকে মিষ্টি বিলাতো আজ। পিউ চপল পায়ে ঘেঁষে এলো বাবার কাছে। আবদার করল, আব্বু আমিও যাই। মিনা বললেন, তুই আবার কোথায় যাবি? কেন? ধূসর ভাইয়ের সাথে যাব। মিষ্টি কিনো। ধূসর ছোট্ট শ্বাস ফেলে ইকবালের দিক চাইতেই সে দুষ্টু হেসে চোখ টিপল। পরপর পিউকে বলল, হ্যাঁ হ্যাঁ পিউ পিউ, চলো সবাই মিলে মিষ্টির প্যাকেট বইব আজ। আমজাদ মানা করলেন না, বললেন, যাও। পিউ পা বাড়াতে যাবে অমনি আফতাব চেঁচিয়ে উঠলেন, নায়া। চমকে তাকাল সকলে। পিউয়ের রুহু উড়ে গেল। সকলে ভরকে একযোগে চাইতেই আফতাব থতমত খেলেন। হাসার চেষ্টা করে বললেন, না মানে বলছিলাম যে পিউ মা, যেও না তুমি। কেন চাচ্চু? তিনি থেমে থেমে বললেন, আমি চাইছিলাম তোমাকে নিয়ে কেক আনতে যাব। ভালো রেজাল্ট করেছ, একটা প্রিন্সেস ড্রেসও কিনে দেব। ওদের সাথে তোমার যেতে হবে না, আমার সাথে যেও, কেমন? পিউ হা করেও চুপ করল। বড়দের উপর না বলবে কি করে? কিন্তু তার মন যে ধূসর ভাইয়ের সাথে যেতে চায়। ওনার একটুখানি সঙ্গতে যে সুখ, সেটা কি হাজার খানেক প্রিন্সেস ড্রেসে আসবে? কিন্তু হবু শ্বশুরকেও না করতে পারল না। মনের বিরুদ্ধে গিয়ে মাথা কাত করে বলল,